প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল বৈঠক, বেইজিং এর সাথে ঢাকার দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের অভিযাত্রা। গুম যেন আর না ফিরে আবেগ আপ্লুত হয়ে জানালেন মির্জা ফখরুল। শিকার পরিবারগুলোর জন্য সংসদীয় কমিটি গঠনের পরামর্শ ডেপুটি স্পিকারের। কারবালার শোকাবহ পবিত্র আশুরা আজ, এবার দা ছুরি কাস্তে বল্লম তরবারি ছাড়াই ব্যাপক নিরাপত্তায় তাজিয়া মিছিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি দু দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এদিকে বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতায় এগিয়ে আসবে চীন। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে ক্ষমতাসীন চীন কমিউনিস্ট পার্টি। বিস্তারিত জাহাঙ্গীর আকুন্দের রিপোর্টে। চীন সফরের শেষ দিনে শুক্রবার সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, চীনের পক্ষ থেকে বাংলাদেশ মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, এবং এখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ খুব সীমিত, কিন্তু চীন থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ অত্যন্ত বেশি। কিন্তু এটাকে নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে, সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি। যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। উপদেষ্টারা জানান, প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করবেন। একই সাথে এক চীন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। The development between the two countries and also foster the development of our country. In every way, China stands to support the developmental vision of Tareq Rahman. এদিকে সকালে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে চীনের বিপ্লবী বীরদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ তার সফর সঙ্গীরা। অন্যদিকে চীন সফর শেষে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। দর্শক, চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবাদ সংগ্রহে রয়েছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, আজকে প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে এবং তিনি দেশের উদ্দেশ্যে কখন রওনা দেবেন? রণক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্ধারিত কর্মসূচি আজকে সেটি শেষ করেছেন। সকালে তিনি চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে চীনের জাতীয় বিপ্লবী বীরদের, শহীদ বীরদের প্রতি তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেখানে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন। প্রায় আধা ঘন্টার সেই বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা খাতে চীনা বিনিয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি চীনের পক্ষ থেকে বাংলাদেশ, মায়ানমার, চীন যে ওয়ান ওয়ে ইকোনমিক করিডোর সেটিও প্রস্তাব করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এবং সামরিক খাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক কর্মকর্তারা বসে বিস্তারিত সেগুলো পর্যালোচনা করে সামনের দিনে এগিয়ে যাবে। তো কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী উপদেষ্টারা বৈঠক করেছেন, মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজন বৈঠক করে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা সফরের বিস্তারিত তুলে ধরে বলেছেন যে সফর চীন সফর প্রধানমন্ত্রী সফল হয়েছে এবং এটি কৌশলগত ভূরাজনৈতিক দিক দিয়ে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং শি জিনপিং এর সাথে যে বৈঠক হয়েছে সেটি ফলপ্রসূ হয়েছে এবং গতকাল প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে যে বৈঠকটি হয়েছে সেটিও ফলপ্রসূ হয়েছে। সব মিলিয়ে চীন সফরকে সফল বলে উল্লেখ করছেন দুই উপদেষ্টা এবং আগামী দিনে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যে গতকালকে 15টি এমওইউ সই হয়েছে সে বিষয়ে তারা তুলে ধরেছেন। বাংলাদেশে আনোয়ারা ইকোনমিক জোন, মংলা পোর্ট সহ বিভিন্ন বেশ কয়েকটি খাতে চীনা বিনিয়োগ আসবে এবং চীনের ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন বলে জানানো হয়েছে। এজন্য সব ধরনের যে প্রতিবন্ধকতা রয়েছে বিনিয়োগের সেগুলো দূর করা হচ্ছে। তো এই ছিল বেজিং থেকে। আর কিছুক্ষণ পর বাংলাদেশ সময় স্থানীয় সময় 3টা এবং বেজিং সময় 5টার দিকে তিনি চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো রওনা গিয়েছিল চীন থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার গুমের ঘটনার সাথে যুক্ত হতে চায় না। আবার যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সমানভাবেই বিরোধিতা করতে হবে। ডেপুটি স্পিকার কায়সার কামাল গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য সংসদীয় কমিটি গঠনের কথা বলেন। আহমেদ সরোরের রিপোর্ট। আমার বাবার কোনো স্মৃতি মনে নেই। আমার সাথে আমার বাবার মাত্র একটা ছবি ছাড়া আর কোনো স্মৃতিও নেই। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। আমি আমার বাবাকে ফেরত চেয়েছিলাম। আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়নি, আমার বাবার কোনো খোঁজ ওরা দেয়নি। কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি না আমার বাবার কি হয়েছে। আমার বাবা জীবিত নাকি মৃত আমি সেটা জানি না। আমি আমার বাবা মরে গেলে, যদি আমার বাবা মারা যেত তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়েই হাঁটি আর জানি এটা আমার বাবা। শুধু এই ছোট্ট মেয়ের কান্নাই নয়, গুম থেকে ফেরত আসা সংসদ সদস্যদের কথাও ছুঁয়ে গেছে পুরো হলভর্তি শ্রোতা দর্শকের আবেগকে। আজকে যখন একটি মেয়ের কথা শুনলাম, আবার মেয়েদের কথা মনে পড়ে গেল। 8টি বছরে মায়ের ডাকের অনুষ্ঠানে ছিল একটি জায়গা, একটি মিলন মেলার স্থল, যেখানে তারা এসে তাদের দুঃখের কষ্ট মুখ দিয়ে বলতে পারত। আর কিছু না হোক সবাই মিলে তাদের দুঃখ শেয়ার করে একটি পরিবারের অস্তিত্ব ফিল করতে পারত। আশায় যে বুক বেঁধে ছিলাম আমরা তাদেরকে পাবো, সেই হতাশাটা এখন পর্যন্ত সেই পরিবারগুলো এবং আমাদের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে দিনে দিনে। আমরা যদি একজন সংসদ সদস্য হয়ে, মন্ত্রী হয়ে আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি, তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠানে বিশিষ্টজনদের এক কথা, এই সংস্কৃতি যেন আর না ফেরে। যে আমরা যারা গুম হয়েছে, পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের যেন সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। কারণ এই ভাতাটা শুধুমাত্র আর্থিক সমর্থন না, এটা তাদের একটা স্বীকৃতি এবং তাদের প্রতি একটি সম্মান। আপনাদের গুম, জুলাই এবং ক্রসফায়ার সহ 80টি মামলা আমাদের ইনভেস্টিগেশনে প্রায় শেষের পথে। 24টি মামলার বিচার চলছে। 400 মামলা আমরা এখন ইনভেস্টিগেশন আমাদের হাতে। প্রায় 1500 মামলা আমাদের কাছে কমপ্লেন রেজিস্ট্রেশন আমরা করে রেখেছি, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল 2টা। এই জায়গাগুলো আমাদেরকে একটু বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, আমাদের প্রতি একটু সদয় হতে হবে। এরকম একটি কঠিন দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যে আপনাদের আশা প্রত্যাশা
আমরা যাতে পূরণ করতে পারি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করতে যেয়ে মনে হয়েছে যে এইটার কোনো বিকল্প নেই। প্রথম হচ্ছে বিচার বিচার বিচার, দ্বিতীয়টি হচ্ছে তাদের আইনগত স্বীকৃতিটা দরকার। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাষ্ট্র যদি তাদের পাশে সব কিছু নিয়ে না থাকে তাহলে এই পরিবারগুলো মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে থাকতে পারবে না। কারণ মনে রাখতে হবে যে অন্যান্য যে কোনো ভিকটিমের চেয়ে গুম হওয়া যে ভিকটিম বা তার পরিবার, তাদের অসহায়ত্ব, তাদের কষ্ট আসলে আমরা কোনোভাবেই আমরা কল্পনাও করতে পারবো না। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মায়ের ডাক ছিল একটি আলোকবর্তিকা। তাদের কান্নায় সারা দেশ ব্যথিত হয়েছে, পতন হয়েছে সরকারের। আমি অনেকক্ষণ বক্তব্য শুনছিলাম, আবেগে কান্না আসছিল। অফকোর্স উই হ্যাভ বিন ক্রাইং লাস্ট 17 ইয়ার্স। এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়, এখন ন্যায় বিচার পাওয়ার সময়, এখন রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করার সময়। এই যে সংসদ, এই সংসদে এই গুম পরিবার, ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটা স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। আমার মনে হয় যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম খুনে দলীয় রাজনীতি চান না তারা। আতঙ্কের কথা যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায়, আমাদেরকে সমবেতভাবে তা প্রতিরোধ করতে হবে। এটা কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা। আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে তো দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। আমি এই কথা বারবার করে বলতে চাই যে আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। আল্লাহর অশেষ রহমতে সবচেয়ে ভয়াবহ যে লোকটা, এই রিয়া, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছে দুবাইতে, বেনজির। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার, দাম্ভিকতা ছিল, দেখুন আদালত ঠিক তাদেরকে আবার হাজির করছে আদালতের সামনে, জনগণের সামনে, কোর্টের সামনে। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবে। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের কষ্টের কথা বলতে গিয়ে আবেগে ভারাক্রান্ত হয়ে বক্তব্য শেষ করেন মির্জা ফখরুল। বলে গেল আপনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই কষ্ট রাখা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারী মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ করতে আধুনিক অস্ত্র দেয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। আকাশ, নৌ বা সীমান্ত পথে দেশে প্রতিদিনই ঢুকছে মাদকের নতুন চালান। নিত্য নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছে যুব সমাজের একটি বড় অংশ। মাদকসহ ধরাও পড়ছে অনেকে। তথ্য বলছে, শুধু রাজধানীতেই মাদকের ৮০,০০০ মামলা বিচারের অপেক্ষায়। এই বাস্তবতায় ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা হয়। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদক নির্মূলে নতুন আইন ও অস্ত্র ব্যবহারে সরকারের শক্ত অবস্থানের কথা। পরে সীমান্তে ভারতের পুশিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি সতর্ক রয়েছে। এরপর সাবেক আইজিপি বেনজির ইস্যুতেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টার কথাও। কারবালার শোকাবহ পবিত্র আশুরা আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে পালন হচ্ছে দিনটি। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে নানা প্রতীক নিয়ে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পরনে কালো পোশাক, মাথায় কালেমা সম্মিলিত ফিতা। শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কারবালার প্রান্তরে বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। এবছর তাজিয়ার আগের মতো দা, ছুরি, কাস্তে, বল্লম, তরবারি
তরবারি, আতশবাজি ও পটকা ব্যবহার করতে পারেনি তারা। লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল ঘোড়া সহ আশুরার সকালে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হোসেনকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘটানো হৃদয় বিদারক ঘটনার স্মরণে এই মিছিল বলে জানান আয়োজকেরা। মাসের ব্যবধানে মোটা ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। সবজির বাজারে স্থিতিশীলতা থাকলেও টমেটোর দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 টাকা। কারওয়ান বাজারে শুক্রবার প্রতি কেজি পটল, ঝিঙা, কাঁচকলা ও উস্তা মানভেদে 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখীর কেজি 60 টাকা। কাঁচামরিচের দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায় ও ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। খুচরা বাজারে ভোজ্য তেল, ডাল, আটা, চিনির দাম স্থিতিশীল। তবে প্যাকেটজাত কোম্পানির চাল, ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতি সপ্তাহে বাড়ছে বলে অভিযোগ ক্রেতা বিক্রেতা উভয়ের। ঢাকা কমার্স কলেজের আয়োজনে 3 দিনব্যাপী 23তম টিচার্স ওরিয়েন্টেশন ও ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অধিবেশন হয়েছে। 23 জুন সকল শিক্ষকের অংশগ্রহণে কলেজের প্রফেসর কাজী ফারুকী ভবনের সভাকক্ষে প্রোগ্রামটির আয়োজন করা হয়। উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর কাজী ফয়েজ আহমদ। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিজন কান্তি সরকার। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের ধন্যবাদ ও সার্টিফিকেট দেন তিনি। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আলম, প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, প্রফেসর মোহাম্মদ আবু তালেব, অভিভাবক প্রতিনিধি BM ফারুক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর কাজী ফয়েজ আহমদ, উপাধ্যক্ষ প্রশাসন প্রফেসর আবু নাইম মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ। বিশ্বকাপ ফুটবল 4 বছর অপেক্ষার পর আবারও ফুটবল বিশ্বকে এক সুতোয় গেঁথেছে বিশ্বকাপ। গোল, নাটকীয়তা, অঘটন আর স্বপ্নভঙ্গের গল্পে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন ইতিহাস। মাঠের লড়াই যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। কে হবে বিশ্বসেরা, সেই প্রশ্ন এখন কোটি ভক্তের মুখে মুখে। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত। বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বেইজিংয়ের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। ব্রিফিংয়ে জানালেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বেইজিংয়ের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। ব্রিফিংয়ে জানালেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের গুমের ঘটনার সাথে যুক্ত হতে চায় না। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার গুমের ঘটনার সাথে যুক্ত হতে চায় না। আবার যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিতে কাজ করতে হবে। মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থান সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, অবৈধ অস্ত্রধারী মাদক কারবারিদের মোকাবেলায় আধুনিক অস্ত্র দেওয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন। পবিত্র আশুরা আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে পালন হচ্ছে দিনটি। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে রাজধানীতে বের করা হয় তাজিয়া মিছিল। হযরত শাহজালালের দরগার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, সিলেটে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় এ পর্যন্ত 235 জনের মৃতদেহ উদ্ধার, 4300 ছাড়িয়েছে আহতের সংখ্যা। বিশ্বকাপে বড় চমক দেখালো ইকুয়েডর। 4 বারের চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়েছে তারা। সুইডেনের সাথে 1-1 গোলে ড্র করেছে জাপান। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। গ্রুপ আই এর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ রাত 1টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে। দুই দল আগেই নিশ্চিত করেছে নকআউট পর্ব। এই ম্যাচটি সময়ের সেরা দুই স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ডের শ্রেষ্ঠত্বের লড়াইও। একটি ট্রফি, একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন ছুঁতে 48 দেশের হাজারো ফুটবলারের লড়াই। বিশ্বকাপের মঞ্চে প্রতিটি মুহূর্ত এখন ইতিহাসের অংশ। কোথাও শেষ মুহূর্তের গোল, কোথাও চোখের জলে ভেঙে পড়ার গল্প, আবার কোথাও উল্লাসে মেতে ওঠা লাখো সমর্থক।
ফুটবলের এই মহাযজ্ঞে এখন শুধু খেলা নয়, লড়াই, সম্মানের, গৌরবের, একটি জাতির স্বপ্ন পূরণের। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে বাংলাদেশের অলিগলি সবখানেই বিশ্বকাপের রং, প্রিয় দলের জার্সি, পতাকা আর জয়ধ্বনিতে মুখর ফুটবল প্রেমীরা। কেউ আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, কেউ ব্রাজিলকে, আবার ইউরোপের শক্তিশালী দলগুলোও আছে আলোচনার কেন্দ্রে। বাংলাদেশ ফুটবলকে রিপ্রেজেন্ট করতেছি বাইরের দেশে, এগুলো দেখেন ফিফা গলিটা কিন্তু বাংলাদেশের জন্য আয়োজন, আগে বাংলাদেশ, এরপরে ব্রাজিল, আর্জেন্টিনা। আমাদের গলি প্রতি বছরই সাজানো হয় এবং অনেক মানুষ এখানে আসে, ভালো লাগে। আর্জেন্টিনা জিতবে। নতুন কোচের আন্ডারে কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল ভালো করছে এবং আমরা চাচ্ছি রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 পার করে ব্রাজিল একটা সুন্দর আগামীতে যাবে ইনশাল্লাহ, এবং ব্রাজিলের হাতে কাপটা দেখতে চাই। অবশ্যই আর্জেন্টিনাই জিতবে এবার। যদি এবার আমার দল বিশ্বকাপ নিতে পারে তাহলে আমি এই দল থাকবো, আর যদি না নিতে পারে আমি মেসির দল থাকবো। আমি এবার ব্রাজিল করছি, আমাদের ব্রাজিলের ভিতরে আবার নেইমার আর ভিডিকে বেশি ভালো লাগে, এছাড়াও সবগুলোই ভালো লাগে। এবার তো মেসি হ্যাটট্রিক করতেছে, ইনিমি মার্টিনেজ হচ্ছে এবারও ভালো খেলতেছে, কিন্তু কষ্টের কথা হচ্ছে গিয়া দি মারিয়া এবার খেলতে পারতেছে না। বিশ্লেষকদের মতে শক্তির বিচারে কয়েকটি দল এগিয়ে থাকলেও বিশ্বকাপ এমন এক মঞ্চ যেখানে কোনো সমীকরণই শেষ কথা নয়। অতীতের মতো এবারও দেখা যাচ্ছে চমক। অপেক্ষাকৃত দুর্বল দলগুলো শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। এখন সামনে নকআউটের উত্তাপ। একটি ভুল, একটি মুহূর্তের অসতর্কতা মুছে দিতে পারে 4 বছরের প্রস্তুতি। আর তাই প্রতিটি দল নামছে সর্বোচ্চ শক্তি নিয়ে। মাঠে যেমন লড়াই, তেমনি গ্যালারিতে চলছে সমর্থকদের আবেগের যুদ্ধ। স্বপ্নভঙ্গের কান্না আর বিজয়ের উল্লাস দুটোই অপেক্ষা করছে বিশ্বকাপের শেষ বাঁশির জন্য। কে জিতবে সোনালী ট্রফি, কার হাতে উঠবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ মুকুট, উত্তর লুকিয়ে আছে আগামী ম্যাচগুলোতে। আর সেই উত্তরের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল বৈঠক, বেইজিং এর সাথে ঢাকার দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের অভিযাত্রা। গুম যেন আর না ফিরে আবেগাপ্লুত হয়ে জানালেন মির্জা ফখরুল। শিকার পরিবারগুলোর জন্য সংসদীয় কমিটি গঠনের পরামর্শ ডেপুটি স্পিকারের। কারবালার শোকাবহ পবিত্র আশুরা আজ, এবার দা, ছুরি, কাস্তে, বল্লম, তরবারি ছাড়াই ব্যাপক নিরাপত্তায় তাজিয়া মিছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।